This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর সাথে শুরুতেই রোমেলা যেরকম বলছিল, একটা প্রশ্ন করি আপনাদের, ভালোবাসার মানে কি বলুন তো? শুধু কি প্রাপ্তি, মনের মানুষকে কাছে পাওয়া, নাকি হেরে যাওয়ারও আরেকটা নাম ভালোবাসা? খুব ভ্যালিড প্রশ্ন মিমি। আসলে কিং খানের সেই সংলাপটা না মনে আসছে, হার কে জিতনে वालों को बाजीगर कहते हैं। এমনই এক বাজিগরের গল্প দিয়ে আজ রবিবারের সাথে সেরা শুরু করা যাক। ভালোবাসা যে শত যুদ্ধেও জিতা যায় না। খবরের কাগজের পাতা হোক বা নিউজ চ্যানেলের পর্দা, ত্রিকোণ প্রেম ও তার ভয়াবহ পরিণতির খবর প্রায় রোজই দেখতে বা শুনতে হয় আমাদের। তুলনা হয় মার্ডার বা আনফেথফুল সিনেমার সঙ্গে। ধূপগুড়িতেও একটা লাভ ট্রায়াঙ্গেলের খবর রয়েছে, তবে সেখানে ভয়াবহ পরিণতি নেই, আছে ভালোবাসা। আর তাই তো স্ত্রীর ইচ্ছেকে সম্মান জানিয়ে প্রেমিকের হাতে স্ত্রীর হাত তুলে দিলেন স্বামী নিজেই। হোক নিজের মন খারাপ, যাকে ভালোবেসেছেন সে যে ভালো থাকবে। গ্রামের সাধারণ মানুষ, বয়সও মোটে 24 বছর, পেশায় টোটো মেকানিক। বছর 5 আগে ভালোবেসে বিয়ে করেছিলেন, 5 বছরের সংসার, আছে বছর 3 ছেলে। কিন্তু দাম্পত্যের চোরাগলিতে ভালোবাসা কোথাও যেন হারিয়ে গিয়েছিল। এর মাঝেই স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে স্ত্রীর। স্বামী চেয়েছিলেন স্ত্রী তার কাছেই থাকুক, কিন্তু স্ত্রীর যে মন ছিল না। তাই জোর করে ভালোবাসার অধিকার দেখাতে চাননি বছর 24-এর যুবক। ত্রিকোণ প্রেমে ভিলেন নয়, বরং হিরোর ভূমিকায় সে। সবাইকে সামনে রেখে চুক্তিপত্রে সই করে স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। অনেকটা 90s-এর হাম দিল দে চুকে সনম সিনেমার গল্পের মতো। সেখানে ঐশ্বরিয়াকে সলমানের হাতে তুলে দিয়েছিলেন স্বামী অজয় দেবগন। তবে সিনেমার শেষ বেলায় একটা টুইস্ট ছিল, সলমান ঐশ্বরিয়াকে আবার ফিরিয়ে দিয়েছিলেন অজয়ের কাছে। কিন্তু বাস্তবের গল্পে সেই টুইস্ট নেই। ও থাকবে না আমার সাথে। তুমি ওকে ছেড়ে দিলে? হ্যাঁ থাকবে না, আমি বলছিলাম থাকবে না। যে ছেলের সাথে মনে করো তোমার পরিচিত হয়েছে, ওই ছেলের সাথে চলে গেছে, ওর হাতেই তুলে দিলে শেষ পর্যন্ত। কোনো সম্পর্ক আছে আমার। কতদিন থেকে সম্পর্ক? 1 বছর। এখন কি করতে যাচ্ছ? তোমার স্বামীর উপর কি কোনো দাবি দাবা থাকবে এরপরে? আমার কোনো দাবি থাকবে না। কার উপরে? আমার হাজবেন্ডের উপর। এখন কি করতে চাচ্ছিস? আমি নিজে স্বেচ্ছায় নিচ্ছি। কতদিন থেকে সম্পর্ক? 8 মাস। রিয়েল লাইফে ত্রিকোণ প্রেমের প্রতিটা চরিত্রের নাম আমরা জানি, কিন্তু কারো নামই প্রকাশ করছি না। ওদের 3 জনের একটাই নাম, ভালোবাসা। ওদের বাড়ির মানুষ এই সিদ্ধান্তকে কিভাবে দেখবেন আমরা জানি না সমাজ কিভাবে ব্যাখ্যা করবে এই ত্রিকোণ প্রেমকে। আমরা শুধু জানি ভালোবাসা মানে শুধু প্রাপ্তি নয়, অপ্রাপ্তিও। হেরে যাওয়ার আরেকটা নামও যে ভালোবাসা, যেখানে চাওয়া আছে পাওয়া নেই। তাই তো কবির সুমনের গানের ভাষায় বললে, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। ভালোবাসার আর্টিস্ট গ্যালারিতে শান্তিতে থাকুক ওরা, কিন্তু আমাদের চারপাশটা নানা অশান্তিতে ঘেরা। ভালোবাসার গল্প রোজ হারিয়ে যাচ্ছে বিশ্বাস, সম্মান। ধূপগুড়িতে যখন অন্য ভালোবাসার গল্প, তখন শহর কলকাতার বুকে এক দুঃস্বপ্নের ছবি। মাতঙ্গিনী মূর্তির নিচে আজ যেটা হলো, সেটা রাজ্যকে কোনোভাবেই গর্বিত করে না। 2014 সালে টেট পাশ করে পথে বসেছেন, 500 দিন ধরে আন্দোলন করে চলেছেন, চাকরি পাচ্ছেন না। মুখে কালি মেখে নিজেদের আঘাত করে প্রতিবাদ জানালেন ওরা। এই আঘাতগুলো কি শুধু ওদের যন্ত্রণা দিচ্ছে? না, যন্ত্রণা দিচ্ছে গোটা সমাজকে।
কেউ আজ পর্যন্ত হলপ করে বলতে পারলেন না রাস্তার ধারে বসে থাকা ওই মানুষগুলোর যন্ত্রণা কবে মিটবে। কালিটা শুধু ওদের মুখে কিন্তু লেগে নেই, কালিটা আমার, আপনার, আমাদের গোটা সমাজের মুখে লেগে আছে। শিক্ষা সমাজের মেরুদণ্ড কি সত্যি ভেঙে পড়েছে? কেন ক্লাসরুম ছেড়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে শিক্ষা? শুধু কলকাতা নয়, আরামবাগের একটা ছবি দেখাবো আপনাদের। ক্লাসরুম ফাঁকা আর শিক্ষা গাছতলায়। না না, এই ছবি দেখে ভাববেন না ওরা শান্তিনিকেতনের ভাবধারা থেকে উদ্বুদ্ধ হয়ে খোলা আকাশের নিচে ক্লাস করছে। এটা করতে ওরা বাধ্য। কারণ ক্লাসরুমের নামে ওদের কাছে যা আছে সেটা মরণ ফাঁদ। আরামবাগ শহর থেকে মাত্র 18 কিলোমিটার দূরে মলয়পুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মলয়পুর বামাপদ দত্ত স্মৃতি বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়। 60-এর দশকে তৈরি হওয়া একটা স্কুল, এলাকার সাধারণ মানুষের ভরসা। ক্লাসরুম আছে বটে, তবে সেটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে কচিকাচাদের মাথার ওপর, যেমনটা ঘটেছিল কিছুদিন আগে। চাঙড় ভেঙে এক ছাত্রীর জখম হয় গুরুতরভাবে। তারপর প্রধান শিক্ষক অভিভাবকদের সঙ্গে কথা বলে খোলা আকাশের নিচে ক্লাস করার সিদ্ধান্ত নেন। 2017 সাল থেকে বহু জায়গায় জানানো হয়েছে, বহু দরখাস্ত করা হয়েছে। ও আগে বছর 62,000 টাকা একটা অ্যালটমেন্ট হয়েছিল, সেই টাকা আমি ফেরত দিয়েছি, কারণ ওই টাকায় এই বিল্ডিংয়ের কোনো কাজে লাগবে না। আমরা প্রায় অনেকদিন এখানে ক্লাস করছি, আমাদের স্কুলের ছাদ ভেঙে পড়ছে, তাই আমাদের ভয় হচ্ছে, তাই আমরা এখানে ক্লাস করছি। কোনো স্কুলে এরকম হচ্ছে কি, তাদের সব স্কুল হয়ে যাচ্ছে, একটুখানি খসতে না খসতে তারা ডকুমেন্টস জমা দিচ্ছে, তাদের স্কুল বিল্ডিং হয়ে যাচ্ছে। আমাদের বামাপদ দত্ত কেন হবে না, কিসের জন্য হবে না বলুন? আমরা এই চাবি গেটে চাবি তালা দিয়ে আমরা আন্দোলনে বেরোবো। বারবার অভিযোগ জানানো হয়েছে, আবেদন করা হয়েছে, অথচ স্কুল বাড়ি মেরামতের জন্য টাকার যে বড্ড অভাব। তাই স্কুল পরিদর্শকের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বের স্কুল আজ খোলা আকাশের নিচে। স্কুলটা আমার অফিস থেকে খুব কাছেই, স্টেট ফান্ডে ওনাদের নামটা এনলিস্ট হয়ে আছে। এবার স্টেট ফান্ড ছাড়লেই মনে হয় স্কুল থেকে 3টে এসিআর গ্র্যান্ট হয়ে আছে অলরেডি। শিক্ষক মশাই জানিয়েছেন, উনি আগে চিঠি দিয়েছেন স্কুলের প্রয়োজনীয়তা বিষয়ে। আমি ওই চিঠি নিয়ে রিসিভ কপি নিয়ে আসতে বলেছি, যদিও প্রয়োজনীয়তা আছে যখন আমরা জেনেছি। আমাদের হাতে যে সমস্ত অ্যাডিশনাল ক্লাসরুমের যে স্কিমগুলো আছে তাতে ওই স্কুলের নাম যাতে অন্তর্ভুক্ত হয় তার জন্য আমি এখনই চেষ্টা করছি। সত্যিই তো, শিক্ষকরা ছুটে ছুটে যাবেন, কিন্তু সরকারি আধিকারিকরা নিজেদের চেয়ার ছেড়ে উঠে এসে অবস্থাটা দেখবেন না। বারবার ফাইল যাবে, ফাইল আসবে, ভাবনা চিন্তা হবে। অনেক ব্যস্ততার মাঝে একটা প্রাথমিক স্কুল নিয়ে ভাবার সময় কার কাছে আছে? তাতে শিক্ষা লাটে উঠুক, স্কুল বন্ধ হয়ে যাক, চাঙড় ভেঙে কেউ আহত হোক, এমন কি আর বড় ব্যাপার? চারিদিকে কত বড় বড় কাজ। আরামবাগ থেকে তন্ময় বৈরাগের রিপোর্ট, TV9 বাংলা। শিক্ষক হোক বা পড়ুয়া, এ রাজ্যে শিক্ষা নিয়ে প্রশ্নের শেষ নেই। প্রাথমিকের অবস্থা তো দেখলেন, এবার চলুন উচ্চশিক্ষার দিকে একটু তাকানো যাক। যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের নিয়ে যাব, সেটাকে কি বলবো আর তা নিয়ে কত প্রশ্ন আছে। কলেজ না বিশ্ববিদ্যালয়, সাইনবোর্ড ছাড়া 4 বছরে নাকি আর কিছুই বদলায়নি। আলিপুর ম্যাপ অনুযায়ী রাজ্যের প্রথম জেলা। গোটা রাজ্যের মতো এখানেও শিক্ষা নিয়ে চরম অস্থিরতা, বিশেষত উচ্চশিক্ষা নিয়ে। 2020 সালে আলিপুরদুয়ার কলেজকে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দেয় রাজ্য। তারপর না, সাইনবোর্ড বদল ছাড়া আর কিছুই হয়নি। একই সঙ্গে একই বিল্ডিংয়ে চলছে আলিপুরদুয়ার কলেজ এবং আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়। অধ্যাপক থেকে কর্মী, বিশ্ববিদ্যালয় না মহাবিদ্যালয়, কোথায় কাজ করছেন তারা? এ প্রশ্নের উত্তর এখনও তাদের কাছে নেই। দুঃখের বিষয়, এখন পর্যন্ত যে অ্যাবজর্পশন, সেই কাগজ আমাদের এখনও এসে পৌঁছায়নি। ফলত আমরা একটা দোলাচলের মধ্যে যে এটা এখন বিশ্ববিদ্যালয় না মহাবিদ্যালয়। শিক্ষকদের অ্যাবজর্পশন হয়নি, তারা অ্যাবজর্পশন ছাড়াই তারা পিজির স্টুডেন্টদের পড়াচ্ছে। ফলত একটা চরম বিশৃঙ্খলা এবং অচলাবস্থার মধ্যে চলছে। আলিপুরদুয়ার জেলাতেই রয়েছে আরও 10টি কলেজ, তারাও এখনও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে জেলার 10টি কলেজকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াও হয়নি, কারণ কোনো বিশ্ববিদ্যালয়েই স্থায়ী উপাচার্য নেই। দৈনন্দিন কাজে বেজায় সমস্যা। ছাত্র সংগঠন TMCP সুর চড়াচ্ছে আচার্যের বিরুদ্ধে। যাকে
রাজ্যপাল সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে উপাচার্য করে পাঠিয়েছেন, তার না আছে সিগনেচার করার ক্ষমতা, না আছে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই মতো অবস্থায় দাঁড়িয়ে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়তে একটা সমস্যার সম্মুখে এসে দাঁড়িয়েইছে। নাম বদল ছাড়া আর কিছুই হয়নি। সেটা যেমন একটা সমস্যা, তেমনি আছে রাজ্যপাল সংঘাতের জেরে স্থায়ী উপাচার্য না থাকা। বিশ্ববিদ্যালয়ের ফান্ড এবং কলেজ ফান্ড, এই দুটো ফান্ডের একটা মার্জিংয়ের বিষয় থাকে। দ্বিতীয় যেটা জায়গা সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে তাদের প্রমোশন ইত্যাদি পদোন্নতির যে বিষয়গুলো, কর্মচারী যারা আছেন তাদের পদোন্নতির বিষয়গুলো, সেগুলো নানানভাবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এই টানাপোড়েনে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। আমাদের এই যে রাজ্যপালরা যারা পশ্চিমবাংলায় এসছেন, তারা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য উদ্যত হয়ে আছেন, যার ফলে তারা কোর্ট গঠন বা ইউনিভার্সিটির কোর্ট গঠন এই সমস্ত প্রক্রিয়া কোনো কিছু সম্পাদন করেননি বলেই আজকে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি এই রকম একটা মধ্যবর্তী পর্যায়ে পড়ে আছে। শুধুমাত্র ইগো, এটার জন্য কিন্তু এখন অবধি কলেজ না ইউনিভার্সিটি কী যে হয়ে আছে কিছুই আমরা বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রীর আর আলিপুরদুয়ার বা উত্তরবঙ্গ নিয়ে খুব বেশি আর মাথা ঘামানোর উনি প্রয়োজন মনে করছেন না। কথার লড়াই নিয়ে তরজা যতই তুঙ্গে উঠুক, সমস্যাতে পড়েছেন পড়ুয়ারা। 4 বছর হলো, কবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান? এই প্রশ্ন তুলছেন পড়ুয়ারাই। আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। সন্দেশখালীর শাহজাহান কাণ্ডে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশ নাকি সাধারণ মানুষের হয়ে কাজ করছে না? আইনের রক্ষকদের ভূমিকা একাধিক কারণে প্রশ্নের মুখে পড়ে এই রাজ্যে। তেমনই একটা ঘটনা ঘটেছে নদিয়া। আবার কলকাতায় আইনের রক্ষকরা আইন রক্ষা করতে গিয়ে মার খেলেন। রাজ্যের 2 প্রান্তের 2টি ঘটনা এবার তুলে ধরবো আপনাদের সামনে। নদিয়ার তাহেরপুরের বাতকুল্লা এলাকা। পৌষকালী পুজো ও মেলা নিয়ে মাতোয়ারা ছিলেন সবাই। সেখানেই হঠাৎ গোলমাল। এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মেলায় অশান্তি পাকানোর অভিযোগ। ডিউটি না করে নাকি ক্লাবের ঘরে মদ্যপান করছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। ক্লাবের ভেতরে চেয়ার টেবিল টিভি ভাঙচুর করে সে। এতেই নাকি ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষ। অভিযোগ, পুলিশ এসে মদ্যপ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে স্থানীয়দের মারধর শুরু করে। মহিলা শিশুরাও নাকি বাদ যায়নি। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এলাকার মানুষের। অভিযোগ, সিভিক ভলেন্টিয়ারের বদলে গ্রেফতার করা হয় ক্লাবেরই 3 সদস্যকে। ছেলের পুলিশের চাকরি করে এখানে বাড়ি, তারপর মদ খেতে গেলে চেয়ার টেবিল ফেলে টিভি ফিভি কী করে ভেঙে দিয়ে দেখে, তখনই গন্ডগোলটা বেঁধে গেল যে তুই করছিসটা কি, তুই আমাদের ক্লাবের চেয়ার ভাগলি গেল, তখন আস্তে আস্তে গন্ডগোলটা বেঁধে গেল। নদিয়ায় যখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ঠিক তখনই কলকাতায় আবার উল্টো চিত্র। প্রায় একই সময়ে আইন রক্ষা করতে গিয়ে জনতার হাতে মার খেতে হলো পুলিশকে। মাঝরাতে তারস্বরে বক্স বাজিয়ে জন্মদিনের পার্টি চলছিল এন্টালি এলাকায়। অতিষ্ঠ এলাকার মানুষ 100 ডায়াল করে অভিযোগ জানান। পুলিশ আসে ঘটনাস্থলে। তারপর পুলিশ কর্মীরা যখন এখানে পৌঁছে বক্স বন্ধ করার জন্য বা সাউন্ড সিস্টেম বন্ধ করার জন্য বলেন, যেটা অভিযোগ, পার্টিতে যারা উপস্থিত ছিল তাদের সঙ্গে পুলিশের রীতিমতো বচসা শুরু হয়ে যায়। মদ্যপান যে হচ্ছিল তারও কিন্তু স্পষ্ট প্রমাণ, কারণ এখানে বিভিন্ন বোতল পড়ে রয়েছে, সেগুলোও কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। এবং পুলিশের তরফ থেকেও কিন্তু এমনটাই অভিযোগ করা হচ্ছে যে মত্ত অবস্থাতেই পুলিশের উপরে চড়াও হয়ে তাদেরকে মারধর করা হয়। এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে উপস্থিত পুলিশ কর্মীরা থানাতে জানান এবং থানা থেকে বিশাল ফোর্স পাঠানো হয় এই আনন্দপালিত রোডের যে আবাসন এখানে। এবং এখানে আসার পর পুলিশ ইতিমধ্যেই 2জনকে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বা পুলিশের উপরে চড়াও হয়ে মারধর করার ঘটনায় গ্রেপ্তার করেছে। এবং তার পাশাপাশি আমরা যেটা জানতে পাচ্ছি, আরও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের খোঁজেও কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। একদিকে খাস কলকাতার এন্টালি, অন্যদিকে নদিয়ার বাতকুল্লা। একদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অন্যদিকে পুলিশকে ঘিরে ধরে পেটানোর অভিযোগ। ছবি যাই হোক, প্রশ্ন আইন শৃঙ্খলা নিয়েই। নদিয়া থেকে মহাদেব কুণ্ডু, কলকাতা থেকে সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। প্যারামেডিক্যালের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। প্রশিক্ষণরত বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের অতিরিক্ত মানসিক চাপ ও ডিউটি ম্যানেজমেন্ট ইনচার্জের কুপ্রস্তাবের জেরেই আত্মঘাতী ছাত্রী, অভিযোগ পরিবারের।
বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডিউটি ম্যানেজমেন্ট ইনচার্জের বিরুদ্ধে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের মৃতার বাবার। পাশাপাশি সিআইডি, মহিলা কমিশন সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছে পরিবার। যাদের সাথে সাথে কাজ করতো ডাক্তারবাবুরা ওনার দিকে টর্চারিং করতো বা খারাপ ইঙ্গিত করতেন। ওর ঘরে ছিটকিনি লাগানো ছিল না, ঘর দুয়ারের দরজা কোনো ভাঙা ছিল না। এইটা আমাদের ডাউট লাগছে যে একটা মেয়ে সন্ধ্যাবেলা গলায় দড়ি দিবে আর ঘরে ছিটকিনি লাগায়নি, এটা একটা আমাদের ডাউট লাগছে। না দেখুন, যতটা আমি জানি এরকম কোনো ব্যাপার নয়, কেন সব এখানে আরও অনেক স্টুডেন্ট কাজ করে, সব খুব ভালোভাবেই কাজ করে, হাসি খেলে সব রকমের পরিবারের মতো কাজ করে এখানে সবাই। ঠিক আছে, এখানে এরকম কোনো ব্যাপার না।